গতকাল ডাব্লিউবি 2026-এ কিন্তু রেজাল্ট বের হয়ে গেছে। এরপর রেজাল্ট বেরোনোর পর পরের স্টেপ হচ্ছে গিয়ে কাউন্সেলিং। বাট কাউন্সেলিংয়ে যাওয়ার আগে তোমাদের যে জিনিসটা খুব দরকার সেটা হচ্ছে কাউন্সেলিংয়ের ডকুমেন্টস। এই ভিডিওতে আমি তোমার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা কিন্তু স্কিপ করে একদম দেখো না, যদি ইনকেস কোনো ডকুমেন্টস তুমি যদি মিস করো তোমার ইভেন্টকে কাউন্সেলিং পর্যন্ত বাতিল হতে পারে। এবং প্রপার স্ট্র্যাটেজি বলবো কাউন্সেলিং করার আগে কী কী ডকুমেন্টস তোমার দরকার হবে। এবং ভিডিও শেষে এমন আমি দুটো ইম্পর্টেন্ট কথা বলবো যে ইম্পর্টেন্ট কথা তোমাদের সবারই প্রয়োজন, তো ভিডিওর শেষ অবধি কিন্তু একদম দেখতে মিস করো না। তো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা আজকে শুরু করা যাক। ভিডিওর যে কনসেপ্ট এখানে থাকছে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবি 2026-এর ডকুমেন্টের চেকলিস্ট নিয়ে। তো ডকুমেন্টসের চেকলিস্ট হচ্ছে, তাহলে আমাদেরকে এখানে জেনারেলি কী করতে হবে। দেখো এইখানে সবার আগে যে জিনিসটা সবারই ডকুমেন্টস লাগবে, দ্যাট মিনস কমন ডকুমেন্টস যেটা বলা হচ্ছে আমাদের। কমন ডকুমেন্টস মানে কি, যারা মনে করো এইখানে ডোমিসাইল সার্টিফিকেট আছে, যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বসবাস করো, তাদেরও ক্ষেত্রেও কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু অতি অবশ্যই লাগবে। তাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী আসছে দেখো। ডকুমেন্টস ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি, তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হও বা অন্য রাজ্যে, যেটা বললাম ডোমিসাইল আর নন ডোমিসাইল ডকুমেন্টস সবাই লাগবে। সেখানে প্রথমে লাগবে ডাব্লিউবিজি র্যাঙ্ক কার্ড, যেটা কালকে তোমার যে র্যাঙ্ক কার্ডটি তোমরা পেয়েছো সেটাকে তোমরা ডাউনলোড করে নিয়েছো ওয়েবসাইট থেকে, সেই র্যাঙ্ক কার্ড লাগবে। নাম্বার 2 হচ্ছে ডাব্লিউবিজি অ্যাডমিট কার্ড, যেখানে তোমরা পরীক্ষা হলে অ্যাডমিট কার্ডটা যেটা তোমরা নিয়ে গিয়েছিলে সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। নাম্বার 3 হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার। এই সিট অ্যালটমেন্ট লেটারটা অ্যাকচুয়ালি কী? সিট অ্যালটমেন্ট লেটারটা জেনারেলি এটা তোমার কাউন্সেলিং করার ঠিক টাইমে লাগবে। সিট অ্যালটমেন্ট লেটার মানে তুমি বুঝতেই পারছো এখানে অ্যালট হয়ে যাচ্ছে, তারপরে কথা বলা হচ্ছে। সিট অ্যালটমেন্ট কি, সাপোজ মনে করো তুমি কোনো একটা কলেজকে সিলেক্ট করেছো কাউন্সেলিং করার সময়, XYZ, সেখানে কোনো একটা কলেজ সিলেক্ট করেছো। সেই কলেজে তুমি মনে করো সিএস বা আইটি ব্রাঞ্চকে সিলেক্ট করে নিচ্ছ, সেই কলেজে তুমি অ্যাডমিশন নেবে ডাব্লিউবিজি র্যাঙ্কের থ্রু। ওকে, সঙ্গে সঙ্গে তুমি কী করবে, এটাকে অ্যালট করবে। অ্যালট করার পর সঙ্গে সঙ্গে সেখানে কি করবে, তোমাদের একটা পিডিএফ কিট হয়ে যাবে। সেই পিডিএফটাই তোমার কিন্তু সেখানে থাকবে, তুমি যে কলেজটিকে সিলেক্ট করো সেই কলেজের নাম, তোমার ডাব্লিউবিজি র্যাঙ্ক, তুমি যেই শাখা বা যে ব্রাঞ্চটাকে তুমি সিলেক্ট করে সেটা কিন্তু থাকবে। তো সিট অ্যালটমেন্ট লেটারটা কিন্তু তখনই পাবে যখনই তুমি কিন্তু কাউন্সেলিংটা যখন করছো তখনই কিন্তু পাচ্ছ। নেক্সট পার্ট হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো, অন্তত 12 কপি পর্যন্ত তোমার রিসেন্ট কালার ফটো কিন্তু তোমাকে রাখতে হবে। রিসেন্ট ছবি হতে পারে, কিংবা পরীক্ষা ফর্ম ফিল আপ করার সময় যে ছবিটি ছিল সেটা তোমার রাখলেও কিন্তু সেই জিনিসটা চলবে। নেক্সট পার্ট হচ্ছে কি, তোমাদের এখানে ফটো আইডি প্রুফ। যেহেতু অনেকে এখনও পর্যন্ত যারা রিপিট করছো বা অনেকে মনে করো এই বছর ক্লাস 12 পরীক্ষা দেওয়ার পর তোমরা ডাব্লিউবিজি দিচ্ছ, তাহলে আধার কার্ড সবারই মাস্ট। আধার কার্ড তো হয়ে যাবে, যদি মনে করো যারা আধার কার্ড হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হয়ে তারা ভোটার কার্ডও দিতে পারো, কিন্তু পাসপোর্ট থাকলে পাসপোর্ট কিন্তু ডেফিনেটলি দিতে পারো। এইখানে ক্ষেত্রে মাস্ট বি রিকোয়ার ফর দ্য আইডি প্রুফ। এখানে যেটা ক্লাস 10-এ, যে ক্লাস 10-এ কী কী লাগছে, তাহলে ক্লাস 10-এর সংক্রান্ত যে দেখে ক্লাস 10-এ অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। কেন হচ্ছে কি, বয়সের প্রমাণপত্র। যখন তোমরা ফর্ম ফিল আপ করছো তখন একটা বয়সের প্রমাণপত্র দরকার হয়ে থাকে, সেখানে কিন্তু তোমার ক্লাস 10-এ অ্যাডমিট কার্ডে বা তোমার ডেট অফ বার্থ এখানে লেখা থাকে, সেখানে কত তোমার বয়স সেটা তোমাকে চেক করার জন্য। নেক্সট হচ্ছে ক্লাস 10-এ কিন্তু মার্কশিট। এই মার্কশিট যে কোনো বোর্ডে হোক না কেন, তুমি মনে করো সিবিএসসি হোক বা আইসিএসসি হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক না কেন, যেখান থেকে তুমি ক্লাস 10-এ তুমি দিয়েছিলে সেই ক্লাস 10-এ মার্কশিট লাগবে। এবং মার্কশিট দেওয়ার সময় যে ক্লাস 10-এ একটা পাস সার্টিফিকেট দেয়, তুমি যে পাস করো ডেফিনেটলি সেই সার্টিফিকেটটাও কিন্তু এখানে লাগবে। ক্লাস 12-এর ক্ষেত্রে কী কী লাগে দেখো, ক্লাস 12 মানে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায়, সেখানে ক্ষেত্রে মার্কশিট লাগছে আর পাস সার্টিফিকেট লাগবে। যেখানে তোমার পাস সার্টিফিকেট দেওয়া তুমি ক্লাস 12 পাস করেছো, যেই বোর্ড থেকে সিবিএসসি আইসিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেই বোর্ডের সার্টিফিকেটটি লাগবে। নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড জেনারেলি কিন্তু ক্লাস 12-এ লাগে না, তাও এখানে সুবিধার্থে আমি কিন্তু রাখার জন্য বলছি, ভেরিফিকেশনের যদি সুবিধার্থে ইনকেস লেগে থাকে তুমি এখানে রাখতে পারো, এটা কিন্তু অপশনাল টাইপ। কিন্তু এই দুটো কিন্তু অতি অবশ্যই ক্লাস 12-এর তোমাদের মার্কশিট এবং পাস সার্টিফিকেট অতি অবশ্যই লাগবে। চলে আসবো কাউন্সেলিং। এটা কাউন্সেলিং করার আগের মতো অলরেডি আমি সিট অ্যালটমেন্টটা একটা ডেফিনেটলি বলেছি। তারপর এখানে কী করতে হবে, কাউন্সেলিং ফিজের জন্য কাউন্সেলিং রিসিপ্ট দিতে হবে। যখন তুমি কাউন্সেলিং করতে যাচ্ছ, কাউন্সেলিং করার জন্য কাউন্সেলিং একটা রেজিস্ট্রেশন
ফিজ লাগে। এটা এখন ফিজের দাম কত জানি না, এখন কিন্তু আগের বছর 500 টাকা ফিজের দাম ছিল, সে 500 টাকা স্লিপের দাম। যখন তুমি পেমেন্ট করলে কাউন্সিলিং করার সময়, তখন তোমাকে একটা রিসিপ্ট দেবে, তুমি যে পেমেন্ট করেছো তখন তুমি সেটা রিসিপ্টটা তোমাকে দেখাতে হবে। দেন সিট অ্যাকসেপ্টেন্স ফি রিসিপ্ট। সিট অ্যাকসেপ্টেন্স রিসিপ্ট কি, মনে করো তুমি কোনো একটা কাউন্সিলিং করার সময় ফার্স্ট রাউন্ড মনে করো কাউন্সিলিং করছো, ক্লিয়ার? ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং করার পর প্রথমবার সিট পাওয়ার পর মনে করো সাপোজ তুমি কোনো একটা XYZ কলেজে, সেখানে তুমি সিএস একটা সিট পেয়েছো। এবার সিটটা তুমি যদি পেয়েছো, এবার তোমাকে কী করতে হবে, ওটাকে রিজার্ভ করতে হবে। তো তুমি সিটটা পেয়েছো, তা সিটটা কী করে অ্যাকসেপ্ট করে নিল, সিটটা আমার ফার্স্ট রাউন্ডে আমি স্যাটিসফাই, আমি এই কলেজে আমি এই সিট চাইছিলাম, আমি পেয়ে গেছি। সেই জন্য একটা কী করতে হয়, একটা তোমাকে পেমেন্ট করতে হয়, সেটাকে বলা হয়ে থাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি রিসিপ্ট। এটা কিন্তু কাউন্সেলিং করার পর তখন তুমি এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে। এটাকে প্রথমবার যখন সিট পাওয়ার পর অনলাইন দেওয়ার পর সিট বুকিং, যেটা ফিজের ক্ষেত্রে, বা এটা বলতে পারো MOU, এই জিনিসটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা কাউন্সেলিং যখন হবে তখন কাউন্সেলিং করার পর মনে করো সিটটা করার পর ডেফিনেটলি আসবে। নেক্সট যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে একেবারে ডোমিসাইল আর নন ডোমিসাইলে কী কী দরকার। ডোমিসাইল যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তোমরা বাসিন্দা, যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো তাদের কী দরকার, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বসবাস করো তাদের কী দরকার। অলরেডি আমি কিন্তু ডোমিসাইল রিলেটেড ভিডিওর বাইরে আমার চ্যানেলে কিন্তু অলরেডি আছে। আমি ডিটেল চাও যদি এই ডিটেলের আরও ডিটেলস ভিডিও বানাতে আমার কমেন্ট সেকশনে লিখবে স্যার ডোমিসাইল, আমি নতুন কিন্তু এই বছর ডোমিসাইল ভিডিও বানিয়ে দেবো। এইখানে কী লেখা দেখো, ওয়েস্ট বেঙ্গল যারা ডোমিসাইল্ড স্টুডেন্ট আছো, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ক্ষেত্রে সেখানে কী লেগে দুটো জিনিস থাকে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, সেখানে হচ্ছে A1 আর A2। তুমি বা তোমার মা বাবার টানা যদি 10 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছো, আর A2 লাগে যদি তুমি 10+ পাস করে থাকো কিন্তু স্কুলের প্রধান শিক্ষককে সই করতে পারো। দুটো সার্টিফিকেট লাগে A1 বা A2, তাহলে এটা কিন্তু অলরেডি ডোমিসাইল সার্টিফিকেটের সময় বলা হয়েছে। আর পারফর্মার বি, তুমি যদি নিজে এইখানে না থেকে তোমার মা বাবার স্থায়ী বসবাসের ভিত্তিতে আবেদন করতে পারো। তুমি যদি মনে করো যদি নিজে এখানে না থাকো, এখানে যদি মনে করো তুমি থাকো না, মানে অন্য কোনো জায়গায় মনে করো থাকো, সাপোজ তোমার মা বাবা কিন্তু এখানে থাকে, সেখানে পারফর্মার ইউজ করতে পারো। জেনারেলি যেখানে তুমি স্কুল পড়াশোনা করছো সেই হিসাবে হতে পারে। আপগ্রেডেশন অপশন ফর্ম, আপগ্রেডেশন অপশন ফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো যখনই তুমি কাউন্সিলিং যখন করছো, কাউন্সিলিং করার পর আমাদের থাকে চয়েস ফিলিং অপশন থাকে, তুমি যে যে কলেজগুলো চয়েস ফিল করতে পারো। এই আপগ্রেডেশন ফর্মটা কি অ্যাকচুয়ালি, এখানে আপগ্রেডেশন ইয়েস আর নো আপগ্রেডেশন ফর্ম, দুটো ফর্ম কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। দ্যাট মিন্স কি, ব্যাপারটা বুঝিয়ে নাও। ব্যাপারটা মনে করো সাপোজ তোমার আগে টোটাল 10টা কলেজ আছে, তুমি কিন্তু 11 নম্বর কলেজটি পাচ্ছ। যে 11 নম্বর কলেজে সাপোজ তুমি পাচ্ছ সিএস বা আইটি বা মেকানিক্যাল বা সিভিল পাচ্ছ। এবার তোমার কি দরকার, তোমার ইচ্ছা কি, তোমার ইচ্ছা এই যে তোমার আগে যে 10টা কলেজ আছে সেই 10টা কলেজের মধ্যে তোমার সেই কলেজে অ্যাডমিশন নেওয়া। তো তুমি কিন্তু স্যাটিসফাই হচ্ছ না সেই 11 নম্বর কলেজটিকে নিয়ে, তখন তুমি কি করতে পারলে, তখন তোমাকে যদি মনে করো স্যাটিসফাই হচ্ছ না, মনে করো বাকি যে অপশন যে তোমার যে চয়েস ফিলিং রয়েছে সেখানে গিয়ে তুমি লিখতে পারো ইয়েস আপগ্রেডেশন। এই সিটটি তখন তুমি দাও, তখন তুমি বুঝতে পারো ইয়েস, তো তুমি এখানে সিটটি পরিবর্তন করতে পারো পরের রাউন্ডের জন্য। মানে হচ্ছে দেখো ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং হচ্ছে, আমি আবার রিপিট করছি ব্যাপারটা। মনে করো ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং হচ্ছে, এবার সাপোজ তুমি মনে করো এখন তুমি কি পাচ্ছ, পুরুলিয়া গভর্নমেন্ট পাচ্ছ, কিন্তু তোমার দরকার যাদবপুর গভর্নমেন্ট, ইয়েস অর নট, ডেফিনেটলি। এবার দেখো তুমি সাপোজ পুরুলিয়া গভর্নমেন্টে তুমি কী পাচ্ছ, সেখানে তুমি মেকানিক্যাল আর সিভিল পাচ্ছ, কিন্তু তুমি কী চাইছো না, আমি যাদবপুর গভর্নমেন্টে কিন্তু মেকানিক্যাল সিভিল চাইতে চাই। তো সেই কারণে তুমি কী করতে পারো, ইয়েস আপগ্রেড ফর্ম। তা তুমি নেক্সট রাউন্ড যখন সেকেন্ড রাউন্ড যখন তোমার কাউন্সিলিং হবে তখন তুমি সেইখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, তখন সেই জন্য তোমাকে করতে হবে ইয়েস আপগ্রেড ফর্ম করতে হবে। প্রত্যেকটা ফর্মের আগে কিন্তু লেখা আছে কখন কি লাগবে, এই পিডিএফটা তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে। আমার এইখানে কী হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, সেখানে গিয়ে তুমি পিডিএফটাকে অতি অবশ্যই ডাউনলোড করতে পারবে। আর যদি মনে করো নো আপগ্রেডেশন ফর্ম লেখো, এটা ফ্রিজ, যদি তুমি সিটটিকে সন্তুষ্ট থাকো সেখানে ভর্তি হতে চাও, মনে করো সাপোজ তুমি যাদবপুর ইউনিভার্সিটিই চেয়েছিলে, তাই না, যাদবপুর ইউনিভার্সিটিতেই তুমি পেয়ে গেছো, তা তোমার কোনো কী করতে হবে, কোনো আপগ্রেডটা যখন তুমি সেকেন্ড রাউন্ডে তোমার যাওয়ারই দরকার নেই, ফার্স্ট রাউন্ডে তুমি কিন্তু স্যাটিসফাই হয়ে যাচ্ছ। তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আপগ্রেডেশন আর না আপগ্রেডেশন, সেটা কিন্তু তোমাকে জানতে হবে। দেন হচ্ছে কি, যারা ডোমিসাইল সার্টিফিকেট তাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তারা ক্যাটাগরির মধ্যে রয়েছে। ক্যাটাগরি মানে যারা হচ্ছে ধরো মনে করো SC ক্যাটাগরি, ST ক্যাটাগরি, OBC, OBCB ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য পশ্চিমবঙ্গ উপযুক্ত,
এসডি আর ডিএমকে ইস্যু করাতে হবে। যারা কাস্ট সার্টিফিকেট তোমার এখনো পর্যন্ত ইস্যু করাওনি, তা ডেফিনেটলি একটা টাইমটা লেগে অলরেডি তোমরা আশা করে সবাই কাস্ট সার্টিফিকেট ইস্যু করে নিচ্ছ, কারণ তোমরা ফর্ম ফিল আপ করার সময় লেগে যাবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে। দেন এনসিএল সার্টিফিকেট ওবিসি বিদের জন্য। দেন ইডাব্লিউএস সার্টিফিকেট যারা অর্থনৈতিকভাবে অনগ্রসরের জন্য যারা কিন্তু ধরেন তাদের ক্ষেত্রে কিন্তু লাগবে, এখানেও কিন্তু তাই। এমন টিএফডাব্লিউ সার্টিফিকেট ফর্ম ফিল আপ করার সময় লেগেছে টিউশন ফি ওয়েভার, যে যে সার্টিফিকেটগুলো তোমার দরকার সেই সার্টিফিকেট কিন্তু এখনই কিন্তু অতি অবশ্য তোমাদের কাছে কালেক্ট করতে থাকো। নেক্সট হচ্ছে কি নন ডোমিসাইল। মনে করো তুমি নন ডোমিসাইল যদি বাসিন্দা হও, মনে করো অন্য রাজ্যে বাসিন্দা, তোমার সাপোজ তুমি মনে করো ঝাড়খণ্ড থেকে যারা ভিডিও দেখছো, তুমি কিন্তু এই রাজ্যে বাসিন্দা নয়, তাদের ক্ষেত্রে কি লাগবে অল ইন্ডিয়া কোটা লেগে চলে আসবে, যেখানে শুধুমাত্র জেনারেল কোটা আনরিজার্ভই আসবে, সেখানে কোনো ডোমিসাইল সার্টিফিকেট ক্যাটাগরি লাগবে না। আর আপগ্রেডেশন অপশানের ফর্মে যদি থাকে সে তাদের মধ্যে সিট পাওয়ার জন্য এটা ইয়েস অর নট জমা দিতে হবে। তাহলে কী হচ্ছে ডোমিসাইল স্টুডেন্টের মতোই সিট পাওয়ার পর ভেরিফিকেশন সেন্টার তোমাদের ইয়েস অর নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। স্পেশালি যারা নন ডোমিসাইল যারা আছো, যারা মনে করো ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ডেফিনেটলি লাগবে, তাদের ক্ষেত্রে কোনো ডোমিসাইল সার্টিফিকেট ডেফিনেটলি লাগবে না। ওকে, যদি তোমার চ্যানেলটা যদি নতুন এসে থাকো আর ভিডিও দেখতে তোমার যদি ভালো লাগে থাকে, অতি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। অনেক স্টুডেন্টরা যারা আমার চ্যানেলটাকে দেখো কিন্তু তারা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করো না, তো ডেফিনেটলি তোমার সাবস্ক্রাইব করলে একটা মোটিভেশন পাই, এবং ডেফিনেটলি ডাব্লিউবিজি রিলেটেড স্পেশালি কাউন্সিলিং রিলেটেড কিন্তু আরও স্টেপ বাই স্টেপ ভিডিও আনতে আমাদের খুবই সাহায্য হবে। চলে আসি নেক্সট যে পার্টটি, সেটা হচ্ছে ফাইনাল অ্যাডমিশন। এইগুলো যে জিনিসগুলো আমরা এতক্ষণ কথা বললাম সেগুলো কি করতে হবে, সেগুলো যখন যখন তুমি কাউন্সিলিংয়ে যাচ্ছ তখন তোমার কাজে লাগবে। এবার কাউন্সিলিং করে নিয়েছো, সাপোজ তুমি একটা কলেজকে চুজ করে নিয়েছো, সাপোজ সেই কলেজের নাম কোনো একটা গভর্নমেন্ট কলেজ XYZ কলেজ, সেই কলেজে তুমি অ্যাডমিশন নেওয়ার সময় তোমাকে তখন কী কী লাগছে, তখন তোমাকে লাগছে কি এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। ওকে, কিন্তু ওই ফর্মগুলো যেগুলো আগেই বললাম সেগুলো কিন্তু অ্যাডমিশন নেওয়ার সময়ও কিন্তু ডেফিনেটলি লাগবে। কাউন্সিলিং করার সময় যেরকম লাগছে, তোমার অ্যাডমিশন যখন তুমি নেবে তখন তোমার ওখানে ক্লাস 10 সেখানে তোমার ফটো সেগুলো সব কিন্তু ওইখানেও নেবে, কিন্তু অ্যাডমিশনের সময় কাউন্সিলিং করার সময় ওগুলো কিন্তু অতি অবশ্যই লেগে যাচ্ছে। অ্যাডমিশন করার সময় কি যখন অ্যাডমিশনে যে কলেজে তুমি স্যাটিসফাই হয়ে, যে কলেজে তুমি কিন্তু শাখা পেয়ে গেছো বা যে ব্রাঞ্চ পেয়ে গেছো, সেখানে কি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সেটা কোথায় দেখতে হবে, রেজিস্টার্ড কোনো অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার তাকে দিয়ে সাইন করাতে হবে তুমি ফিট আছো কি না। নেক্সট হচ্ছে কি অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং সার্টিফিকেট, যেটা ইউজিএস গাইডলাইন মেনে স্টুডেন্টদের জন্য আলাদাভাবে অ্যান্টি র্যাগিং কিন্তু হলফনামা সেখান থেকে পোর্টাল থেকে তোমাকে রেডি করতে হবে। দেন হচ্ছে কি স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট। এইখানে দুটো জিনিস আমি তোমাকে বলবো, স্কুল লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট দুটো কন্ডিশন হতে পারে। স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, দেখো এখন দু রকম ক্যাটাগরির মধ্যে আসতে পারো। যারা এবছর ক্লাস 12 পড়ে কিন্তু ডাব্লিউবিজিএ দিচ্ছ, তারা যে স্কুলে পড়ছো সেই স্কুল থেকে তোমার স্কুল লিভিং সার্টিফিকেট বা তুমি ট্রান্সফার সার্টিফিকেট পেয়ে যাবে খুবই সহজে। এবার সে এখানের মধ্যে এরকমের তো কেস হতে পারে, যারা মনে করে রিপিট করছো, তারা বিগত 2 বছর আগে কিন্তু ক্লাস 12 পাস করেছো, ঠিক আছে, এবং মনে করে এই বছর সাপোজ তুমি কোনো কলেজে ভর্তি হয়েছিলে, কোনো কিছু অনার্স নিয়ে, ফিজিক্স অনার্স বা বায়োলজি অনার্স নিয়ে বা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে তুমি পড়ছিলে। ওকে, এবার সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, সেই কলেজ থেকে তোমাকে কিন্তু কী করতে হবে, টিসি যে সার্টিফিকেটটি আছে সেই টিসি সার্টিফিকেটটা তোমাকে কিন্তু এই কলেজে দেখাতে হবে, কেন অলরেডি তুমি রেজিস্টার হয়ে আছো সেই কলেজে, সেই কলেজ থেকে টিসি সার্টিফিকেট হয়ে তখন যেদিন তুমি অ্যাডমিশন নেবে যে কলেজ সেখানে কিন্তু তাদের ক্ষেত্রে ইউজ করতে হবে। দেন হচ্ছে কি মাইগ্রেশন সার্টিফিকেট। মাইগ্রেশন সার্টিফিকেট মানে কি, তুমি যদি অন্য কোনো বোর্ড থাকো, ওকে, ডাব্লিউবিসি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাড়াও অন্য কোনো বোর্ড থেকে পাস করো, সেখান থেকে মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু এটা অন্য রাজ্যের ক্ষেত্রে। এখানে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট খুবই কম লাগে, স্পেশালি মোস্ট অফ দ্য কলেজের ক্ষেত্রে কিন্তু টিসি সার্টিফিকেটে কিংবা হচ্ছে তোমার তারপর তোমার স্কুল লিভিং সার্টিফিকেট, এই দুটো সার্টিফিকেটেই কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নেয়। ওকে, এইবারে যে জিনিসটি হয়ে থাকে, অনেক স্টুডেন্টের প্রতিবারে একটা জিনিস ভুল থাকে নামের বানানের নিয়ে। অনেক সময় দেখা যায় তাদের নামে বানান, সাপোজ মনে করো সেখানে মনে করো যে টাইটেল থাকছে বা যেখানে মনে করো কোনো নামের স্পেলিংয়ে যে কিছু বানানো ভুলে যাচ্ছে, সার্টিফিকেটে একরকম আছে, র্যাঙ্ক কার্ডে একরকম আছে, সেই সিচুয়েশানে করতে গেলে তুমি কী করবে, প্রথমত দেখো যে নামের বানান বা জন্মের তারিখ, অনেকে জন্মের তারিখও ভুল থাকে। সাপোজ মনে করো কারোর জন্ম তারিখ মনে করো সেপ্টেম্বরে আসে, মনে করো 2 মাস, বা ভোটার কার্ড বা আইডেন্টি প্রুফে মনে করো বা হতে পারে এই জিনিসটা করতে পারে এখানে
জায়গাতে সাপোজ তোমার ভোটার কার্ডে বা তোমার আধার কার্ডের যে জন্মের মাস আছে, তোমার মনে করো সেপ্টেম্বর 07 আছে, মিস্টেকলি কোনো কার্ডে তোমার 0.09 আছে মনে করো, ঠিক আছে, 07 মানে জুলাই আর সেপ্টেম্বর মানে সরি টু সে 09 হয়ে গেল। তো সেরকম সিচুয়েশান যদি কোনো চেঞ্জেস হয়, এটা বলা উদ্দেশ্য। এখানে কী করতে হবে দেখো, যদি তোমার নিজের নাম বা বাবা মায়ের নাম কিংবা ডেট অফ বার্থ বিভিন্ন ডকুমেন্টসে যেমন আধার কার্ড, মার্কশিট বা হচ্ছে কাস্ট সার্টিফিকেট সামান্য ভুল বা অমিল থাকে, তাহলে ভেরিফিকেশানে কী হবে, সিট ক্যান্সেল না হয়ে জন্য এই পদক্ষেপটা তোমাকে নিতে হবে। ভেরিফিকেশান যখন তোমার হবে, সিট থেকে ক্যান্সেল না করে তোমাকে এই পদক্ষেপটা নিতে, এটা তোমরা এখনই কিন্তু অতি অবশ্যই করে রাখো। তোমরা কী করবে, যেই সকল ডকুমেন্টস আমি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম এখানে, যে শেষে এমন একটা আমি এখানে আলোচনা করবো যেটা খুবই দরকার। তোমরা দেখে নাও তোমাদের যে সকল ডকুমেন্টসগুলো রয়েছে, তোমাদের হচ্ছে আধার কার্ড, তারপর হচ্ছে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট বলো, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, সেখানে তোমার বা ডেট অফ বার্থগুলো দেখো, চেক করে দেখো কোনো কি কোথাও ভুল আছে। ভুল যদি থাকে তাহলে তোমাকে এই কাজটি এখন করতে হবে। কী করতে হবে, নোটারি অ্যাফিডেভিট করতে হবে। এখানে কাউন্সিলিং শুরু হওয়ার আগে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছে গিয়ে একটা আইনি হলফনামা বা অ্যাফিডেভিট বানিয়ে নাও, এবং স্পষ্ট লেখা থাকবে দুটি ভিন্ন নামের মানুষ আসলে তুমিই সেই ব্যক্তি, অ্যান্ড ভেরিফিকেশন সময় অরিজিনাল ডকুমেন্টসটির সাথে ওই অ্যাফিডেভিট দেখালে কোনো সমস্যা হবে না। সাপোজ ধরো মনে করো তোমার যে নাম বা স্পেলিং বা কোনো এরকম ভুল হয়ে থাকে, একটা ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট বানিয়ে নেবে, তো তুমি সেই ব্যক্তি, যেখানে কী করতে হবে, তোমার অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে সঙ্গে অ্যাফিডেভিট ডকুমেন্টে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট দিলে তোমার কোনো রকম প্রবলেম ডেফিনেটলি হবে না। এবার যে জিনিসটা আমি তোমাকে বলছি, প্রতি বছরই একটা আমার কাছে প্রবলেম প্রায় বছরই দেখা যায়, চলে আসে, সেটা হচ্ছে কি কোনো সার্টিফিকেট হারিয়ে যায় বা কিছু এমন কিছু হয়, সার্টিফিকেট মানে সার্টিফিকেট ছিঁড়ে যায়, ঠিক আছে। তাদের উদ্দেশ্যে বলবো কি জরুরি বলবো, অরিজিনাল আর জেরক্স কপি কিন্তু সংক্রান্ত নিয়ম, যেটা আমি তোমাদেরকে সবাইকে এই জিনিসটাকে ইউজ করতে বলবো। অরিজিনাল কপি কিন্তু অতি অবশ্যই নিয়ে যেতে হবে, পরে উপরে বলা সমস্ত ডকুমেন্ট অরিজিনাল কপির সাথে নিয়ে যেতে হবে, এবং ভেরিফিকেশন অফিসার এবং অরিজিনাল কপি দেখে মিলিয়ে নেবে, তারপর তোমাকে সিট কনফার্ম করবে। তাহলে যে তোমাকে কী করতে হবে, অরিজিনাল সার্টিফিকেট। তাহলে তুমি এখানে ক্ষেত্রে কী করবে, মনে করো দুটি ফাইল বা একটি ফাইলই করবে, কেন একটাতে অরিজিনাল সার্টিফিকেটগুলো সব রাখবে, একটা ঠিক যেরকম মনে করো প্রথমে মাধ্যমিকে মনে করো কী লাগছে অ্যাডমিট কার্ড, ঠিক তার জেরক্স এখানে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড জেরক্স রেখে দাও। তাহলে এরকমভাবে স্টেপ বাই স্টেপ তুমি সাজিয়ে নাও, তাহলে কী হবে, তো অরিজিনালটা তুমি যখন দেখাবে আর যখন তুমি কী করতে পারবে, জেরক্সটাকে তুমি চেক দেখাতে করবে, তাহলে কী হবে, সেখানে ক্ষেত্রে তোমার কিছু মিসিং হবে না বা বা কোনো কিছু ছিঁড়ে যাবে না। প্রায় প্রতি বছর আমাকে কোনো না কোনো স্টুডেন্ট এসে এই জিনিসটা বলে, স্যার আমার জিনিস মিসিং হয়ে গেছে, তখন মিসিং হলে তোমার অনেক প্রবলেম হয়ে যায়, স্পেশালি তোমাকে আবার ভেরিফিকেশন তোমার কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমার চেক আউট করবে, তোমাকে আবার অ্যাপ্লিকেশন করে সেই সার্টিফিকেট ব্যাগ করতে অনেক হেপা চলে আসছে। সেই জন্য কী বলবো, আলাদা আলাদা কপি বা আলাদা তুমি এখানে ফাইল করে বা আলাদা কোনো বান্ডিল করে রাখতে পারো এখানে। দেন জেরক্স কপির সঙ্গে কী করতে হবে, সেলফ অ্যাটেস্টেশন। অরিজিনাল কপি ডকুমেন্টস অন্তত 2 থেকে 3 কপি জেরক্স অতি অবশ্যই। মনে করো মাধ্যমিক কোনো সার্টিফিকেট বা মনে করো WBJE 2026 অ্যাডমিট, সেখানে একসঙ্গে 2-3টে কপি জেরক্স কপি করে নাও, আর প্রত্যেকটা জেরক্স কপিটা পরিষ্কার করে তোমার সেলফ অ্যাটেস্টেড লিখতে হবে, মানে তোমার সাইন লিখতে হবে। আমি বলবো সেলফ অ্যাটেস্টেডটা তো সেদিনই করে নেবে, সাইনটা যেদিন মনে করো তুমি জমা দিচ্ছ সেদিনকার ডেটটা তোমার লাগবে, তাহলে সাইনটা পরে করবে। সেলফ অ্যাটেস্টে তোমার নিজের সাইন রেখে দেবে, সেলফ অ্যাটেস্টে তোমার যে নাম যেরকমভাবে তুমি সাইন করো সেরকমভাবে তুমি সাইন করে অতি অবশ্যই রাখবে, এবং জেরক্স কপিগুলোর ভেরিফিকেশন সেন্টারে কিন্তু ওরা জমা নিয়ে নেবে। তাহলে এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু এখন থেকে কিন্তু অতি অবশ্যই রেডি করে রাখো। স্পেশালি তোমাকে যে জিনিসটি বলবো, এই টার্মটি নাম বা বানান যে কিছু ভুল হয়ে থাকে, তোমার কিন্তু অতি অবশ্যই অ্যাফিডেভিট কিন্তু বানিয়ে রাখো। তাই এই ডকুমেন্টসগুলো তোমাদের খুবই দরকার WBJE কাউন্সেলিং করার সময়, ইভেন কি তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময়। অতি অবশ্যই বলবো কমেন্ট সেকশন তোমরা নিচে জানাবে নেক্সট ভিডিও তোমরা কী টপিকের নিয়ে আসছো, এবং এইভাবে আমাদের কিন্তু WBJE 2026 কাউন্সেলিং স্টেপ বাই স্টেপ ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।